বিনোদিনী অভ্যাসবশত রাতের খাওয়া শেষ করে বারান্দায় এলো পায়চারি করতে। রাতের স্নিগ্ধ শীতল হাওয়া বড় ভালো লাগে তার। মিনিট পাঁচেক বারান্দায় রাখা গোলাপ ফুলের গাছটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো কেউ তাকে দেখছে কাছ থেকে। সাথে সাথে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেল ওর। ধীর পায়ে এগিয়ে গিয়ে বারান্দার অপ্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ভালো করে দেখল, কই কেউ তো নেই। ওর মনের ভুল হয়তো, হতেই পারে। এখন রাতে ভালো করে ঘুম হয় না বিনোদিনীর, তাই হয়তো এসব ভুলভাল চিন্তাভাবনা মাথায় ঘুরে বেড়াচ্ছে। এইসব ভাবতে ভাবতে বারান্দা থেকে চলে এলো নিজের ঘরের সামনে। হঠাৎ মনে হলো দরজাটা বন্ধ ছিল, খুলল কিভাবে? কেমন একটা সন্দেহ হলো বিনোদিনীর। পুটির মা, ও পুটির মা, কেউ এসেছিল গো আমার ঘরে? পুটির মা রান্নাঘর থেকে চেঁচিয়ে জবাব দিল, কই না তো মা। মিছেই হয়তো এত চিন্তা করছে ও। কিন্তু সত্যি বলতে আজকাল খুব মনে হয় ওর কেউ ওকে মারতে চাইছে। কারণটা যে কি সে নিজেও জানে না। হয়তো একটা কারণ হতে পারে ওর গয়না। ওর ওই লোভনীয় গয়নার উপর অনেকের অনেক লোভ। যাই হোক, বিনোদিনী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপরে বিছানায় উঠে ফ্যান চালিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা নিয়ম করেই পুটির মা সব ঘর মুছে এসে দাঁড়ালো বিনোদিনী ঘরের সামনে। অভ্যাসবশতই হাঁক দিল, কই রে বিনো, ওঠ, বেলা যে হয়ে গেল, আর কতক্ষণ ঘুমাবি, ওঠ। এই বলে পুটি চলে গেল বিনোদিনীর বোনের কাছে। এই চম্পা, আজ বাজার থেকে পুঁটি মাছ আনিস তো, ঝাল করব। ঝাঁঝিয়ে উঠে চম্পা বলল, কেন গো, দিদিকে বলো না, না হলে ওর ছেলেকে। আমি বসে বসে খাই বলে কি আমার উপর যত অত্যাচার? যাও তো, পারবো না, যত সব। এই বলে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। পুটির মা আর তখন কি করবে, তাই অগত্য মুখ না লাগিয়ে এলো বিনোদিনীর ঘরের কাছে। এই বিনো, বিনো, ওঠ। বারবার ডাকার পরেও যখন বিনোদিনী উঠল না, তখন কেমন একটা সন্দেহ হলো পুটির মায়ের। ও একটু জোরে দরজায় ঠেলা দিল, দরজা খুলেও গেল। পুটির মা অবাক, বিনোদিনী তো কোনোদিনও দরজা খুলে ঘুমোয় না, তবে আজ আবার কি হলো? ও ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। তারপর কাছে গিয়ে ডাকলো, ও বিনো, ও মা গো, বাঁচাও। কথাগুলি শেষ করার আগেই জ্ঞান হারালো। সাথে সাথে চিৎকার শুনে ছুটে আসে বাড়ির বাকি লোকজন। এসে সেই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে বাক্যহারা হয়ে যায়। বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে বিনোদিনী, আর খাটের কাছে অজ্ঞান হয়ে শুয়ে আছে পুটির মা। বিনোদিনীর ছেলে ঘরে ঢুকে মুখ থেকে শুধু অস্ফুট স্বরে বেরোলো একটাই কথা, মা। খুব আমি সবে মাত্র চায়ে চুমুক দিতে যাব, এমন সময় একটা ছোকরা গোছের ছেলে হুড়মুড়িয়ে ঢুকলো থানার মধ্যে। তারপর কাঁদো কাঁদো মুখ করে আমার সামনে এসে বলল, দারোগা বাবু, আমার মা। কথা শেষ করতে পারে না ছেলেটা, মাটিতে বসেই হু হু করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে গেলাম। তারপর ওকে শান্ত করে চেয়ারে বসিয়ে বললাম, বস এই চেয়ারে। তারপর বলো কি হয়েছে। তার আগে বলেনি আমার পরিচয়। আমি শ্রীমান অনির্বাণ মুখোপাধ্যায়, এই লালবাজার থানার ওসি। ছেলেটির চোখ মুছে কাঁদো কাঁদো ধরা গলায় বলতে শুরু করলো, আমি বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল। আমি কাল থাকলে হয়তো এমন কিছুই হতো না। কাল একটা কাজের জন্য বাইরে যেতে হয়েছিল আমায়। দুপুরে শেষ দেখা মায়ের সাথে। বলতে বলতেই কেঁদে ফেললো আবারও। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, তারপর আজ সকালে বাড়ি ফিরতে শুনি বাড়িতে কান্নার আওয়াজ। প্রথমটা কিছু বুঝতে পারিনি। ঘরে গিয়ে দেখি মা শুয়ে আছে, রক্তাক্ত সারা শরীর। আর বলতে পারল না রূপম। আমি উঠে পড়ে হাঁক দিলাম, রাম সিং, গাড়ি বের করো। রূপমকে নিয়ে বেরিয়ে পড়লাম বিনোদিনীর বাড়ির উদ্দেশ্যে। মিনিট 10 পরে এসে হাজির হলাম। পুরনো আমলের সেকেলে বাড়ি, তবে এখনও দেখলে মনে হয় বেশ মজবুত। পরিচর্যা যে নিয়ম করেই হয় তা দেখলেই বোঝা যায়। উত্তর কলকাতার এমন বাড়ি আজকাল সচরাচর দেখা যায় না।
আমি আর দুজন কনস্টেবল সাথে রূপম প্রবেশ করলাম বাড়ির মধ্যে। মহিলা যে বেশ শৌখিন ও প্রতিপত্তিবান ছিলেন তা দেখেই বোঝা যাচ্ছে। দরজার দুধারে রাখা সারি সারি নানা ধরনের ফুলের টব, ভেতরে টাঙানো নানা রকম পুরনো আমলের পেইন্টিং, অনেক পুরনো আসবাবপত্রও দেখলাম। দরজা দিয়ে ঢুকে একটু এগিয়ে ডান দিকের প্রথম ঘর চম্পার, মানে বিনোদিনীর বোন। তার পরের ঘর বিনোদিনীর। তারপরে আরও দুটো ঘর বরাদ্দ বাকি দুই কাজের লোকের জন্য, একজন পুটির মা আর একজন গোবিন্দ। এই পুটির মাই বিনোদিনীকে দেখাশোনা করত, বলল রূপম। উপরে আরও দুটো ঘর, তার মধ্যে একটা রূপমের আর একটা বন্ধ থাকে। বিনোদিনীর ঘরে প্রবেশ করে দেখলাম বাড়ির লোকের পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও এসেছে দেখতে। বিছানার কাছে বসে চম্পা আর একজন মহিলা, যতদূর মনে হচ্ছে সেই পুটির মা। বেশ ভয় পেয়ে আছেন বলেই মনে হচ্ছে। পুলিশ দেখে সবাই বেশ জড়সড় হয়ে গেল। আমি গিয়ে খুব ভালো করে পরীক্ষা করলাম ডেড বডিটা। খুব নিখুঁতভাবে হত্যা করা হয়েছে বিনোদিনীকে। বিছানার উপর ওনার শরীরে নিথরভাবে শুয়ে, চোখে মুখে কিন্তু কোনো ভয়ের চিহ্ন নেই। তার মানে যে ওনাকে যে মেরেছে সে ওনার চেনা, অথবা ওনাকে এমনভাবে হত্যা করা হয়েছে ঘুমের মধ্যে যে উনি টেরই পাননি। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ওনার বাম হাত খোলা, তবে ডান হাতে একটা সুইচ ধরা। আমার সন্দেহ হলো ওনার বিদ্যুতের শকে মৃত্যু হয়নি। পোস্টমর্টেম না করলে কিছুই বোঝা যাবে না, কিন্তু যদি বিদ্যুতের শকই মারা যান তবে রক্ত কেন? আমি আরও একটু এগিয়ে ঝুঁকিয়ে পড়লাম বডিটার ওপর। দেখলাম ওনার বাম দিকের বুকের ওপর কিছু একটা গেঁথে আছে, যেখান থেকে রক্ত বেরিয়েছে। এখন ওই জায়গাটায় রক্ত জমাটে বেঁধে কালো হয়ে গেছে। আমি রাং সিংকে বডিটা পোস্টমর্টেমে দেওয়ার কথা বলে বাইরের ড্রয়িং রুমে এলাম। এই মার্ডারটা ভাবাচ্ছে আমায়। হাতে সুইচ অথচ বুকে কাটার মতন কিছু গেঁথে, কি হতে পারে? এইসব ভাবতে ভাবতেই সামনে রাখা সোফাতে এসে বসলাম। তারপর হাঁক দিয়ে সবাইকে ডাকলাম জিজ্ঞাসাবাদের জন্য। একে একে সবাই এলো। প্রথমে পুটির মা। নাম কি? পুটির মার তখনও সেই ভয়টা যায়নি, বেশ কুকুরে আছে। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, ভয় নেই, আপনি বলুন। আপনি বললে হয়তো খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরতে পারবো। পুটির মা বেশ ধীরে ধীরে কম্পিত গলায় বললেন, আজ্ঞে, আমার নাম আশা। পুটি আমার মেয়ে ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে সে আমায় ছেড়ে চলে যায় চিরকালের জন্য। তারপর থেকে বিনোর কাছেই আছি। তারপর আগের দিন রাত আন্দাজ 10টায় খাওয়া শেষ করে বিনো যায় বারান্দায় রোজগার মতন পায়চারি করতে। ওর অভ্যেস ছিল প্রত্যেক দিন রাতের বেলা খাওয়া শেষ করে পায়চারি করা আর ফুলগুলোর পরিচর্যা করা। তারপর কিছুক্ষণ থেমে চোখের জল মুছে ফের বলতে শুরু করলো, বড্ড ভালো মেয়ে ছিল বিনু, কি জানি কি হয়ে গেল। জানেন, কাল রাতে হঠাৎ হাঁক দিয়ে বলল ওর ঘরে কেউ এসেছে কিনা, দরজা খোলা তাই। আমি বললুম না, কেউ তো আসেনি। তারপর ও দরজা লাগিয়ে শুয়ে পড়ল। এরপরে আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করো বাবা, আমি সত্যি কিচ্ছু জানি না বলেই মুখে কাপড়ে চেপে কাঁদতে কাঁদতেই উঠে গেল। আমি তখন কিছু কিছু দরকারি পয়েন্ট দাড়িটা নোট করে রাখলাম। তারপর দ্বিতীয় মানুষের প্রবেশ, চম্পা বিনোদিনীর বোন। দেখলেই কেমন একটা সন্দেহ হয়। দিদির মারা যাওয়ার দুঃখের লেশ মাত্র নেই মুখে। চুলগুলো হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে বসলো সামনের চেয়ারে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওর দিকে। বারবার মন বলতে লাগলো, এই খুনি নয় তো। আমায় তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি বাবু, সুন্দরী মেয়ে দেখেননি নাকি? আমি বেশ জোরেই ধমক দিয়ে বললাম, চুপ, যা যা জিজ্ঞেস করবো তার উত্তর সত্যিটাই দেবে। মিথ্যে বললে তোমার কপালে অশেষ দুর্গতি, মনে রেখো। চম্পার মুখ তেমনি রইল, ভয় ডরহীন। বেশ স্বাভাবিক কণ্ঠে হেসে বলল, বেশ বেশ। ওর হাসি মুখখানা দেখে মনে হচ্ছিল আমি ওর সাথে রসিকতা করতে এসেছি। এত রাগ উঠল যে মনে হলো লকআপে পুড়ে দিই আর ফাঁসিতে ঝুলিয়ে দিই। তারপর যতটা সম্ভব নিজের রাগ সম্বরণ করে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলাম। গম্ভীর গলায় প্রশ্ন করলাম, নাম কি? মাথার চুলগুলো ফের ঘোরাতে ঘোরাতে জবাব দিল চম্পা,
ভালো নাম কি? আগে এটাই আমার ভালো নাম, চম্পা, চাপা থেকে চম্পা। আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বারবার চম্পা কি যেন দেখছে বাইরের দিকে তাকিয়ে। আমি একটু গলা খাঁকড়ে জিজ্ঞেস করলাম, তোমার দিদি মারা যাওয়ার সময় কোথায় ছিলে তুমি? কেন, কোথায় থাকবো আবার, নিজের ঘরেই। কি করছিলে? ঘুমোচ্ছিলাম। উফ, কি বেয়ারা মেয়ে, এমন চটাং চটাং কথা। আমি রাগত সুরেই বললাম, সোজাভাবে উত্তর দাও, কি করছিলে, না হলে সত্যি জেলে পুরে দেব। ধমক খেয়ে চম্পা বোধহয় একটু ভয় পেয়েছিল, নরম গলায় তাই বলল, আমারও তো তাড়াতাড়ি ঘুম আসে না, তাই বই পড়ি, সেদিনও পড়ছিলাম। তারপর হঠাৎ শুনি দিদি চেঁচিয়ে পুটির মাকে ডাকছে, ব্যাস এইটুকুই। আচ্ছা, তারপর? তারপর আর জানি না, তবে তবে বলে হঠাৎ কেমন একটা থম মেরে গেল ও। আমি আবার বললাম, তবে কি? না কিছু না, আমি যাই, অনেক কাজ আছে। আমি একটু সুর নামিয়ে ঠান্ডাভাবে বললাম, তুমি সাহায্য না করলে তোমার দিদির অপরাধীকে ধরতে পারবো না, তাই যা জানো সবটা বলো, লুকিয়ে কোনো লাভ নেই, লুকোলে তোমারই ক্ষতি। চম্পা খানিক ভেবে নিয়ে আমার দিকে একটু ঝুঁকে গলা নামিয়ে বলল, আমার মনে হয় খুনটা রূপম করেছে। আমি হতবাক হয়ে গেলাম। ও বলে চলল, দিদির সাথে একজনের সম্পর্ক আছে, সে সোম বুধবার করে আসে, কালও এসেছিল বোধ হয়, তাই দিদি ওই দুটো দিন দরজা খোলা রাখত। আর এই কথা কোনো ক্রমে রূপম জানতে পারে, আমার মনে হয় তাই হয়তো ও রাগেই খুন করেছে নিজের মাকে। আমি গম্ভীরভাবে পুরো বিষয়টা শুনলাম আর বুঝলাম যে এই খুনের পেছনে অনেক মোটিভ আছে, অনেক কারণ আছে, এত সহজে এই জট খুলবে না। চম্পাকে বললাম, ঠিক আছে, তুমি যাও, দরকার লাগলে আবার ডাকবো। বেশ, বলে চলে যাইও। আমি ডায়েরি বের করে পুরো ঘটনাটা লিখে নিলাম। বাড়ি ফিরে পুরো বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। এইসব ভাবছি এমন সময় একটা গলা খাঁকড়ানির শব্দ পেলাম। মুখ তুলে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে প্রণামের ভঙ্গিতে। আমি প্রশ্ন করলাম, কে আপনি? লোকটা থতমত খেয়ে বলল, আজ্ঞে আমি গোবিন্দ, এই বাড়ির চাকর। আপনি ডেকেছিলেন? ও আচ্ছা, বসো। লোকটি একটু গুটিয়ে আমার পায়ের কাছে এসে বসলো। না, চেয়ারে বসো। ভালো করে লক্ষ্য করলাম লোকটা খুব গো বেচারা ধরনের। এর উপর কি সন্দেহ করা চলে? হ্যাঁ, সন্দেহ সবাইকেই করতে হবে, হয়তো এই লোকটাই খুন করেছে, এখন বোকা সেজে আছে। আমি গলাটা খানিক গম্ভীর করে জিজ্ঞেস করলাম, কাল রাতে কি করছিলেন? ও কাচুমাচু মুখ করে বলল, আমি জানি না হুজুর, সত্যিই আমি জানি না, আমি তখন রান্নাঘরে। চোখ বেয়াদব, সত্যি কথা না বললে জেলে পুরে দেব, ওখানেই পচে মরবি। এইবার লোকটা ভীষণ ভয় পেয়ে যায়, তাই কাঁদো কাঁদো গলায় বলে, সত্যি বলছি, ওই দিন রাতে আমি আর পুটির মার সাথে রান্নাঘরেই ছিলাম। তারপর রাতের খাওয়া শেষ করে আমি আমার ঘরে চলে যাই শুতে, আর কিছু জানি না। আমি অস্থির হয়ে উঠলাম। উফ, কেউ কিছুই জানে না নাকি বলতে চাইছে না? আজব কাণ্ড। কাল রাতে বিনোদিনীর ঘর থেকে কোনো চিৎকারের আওয়াজ পেয়েছিলেন বা কোনো কিছু পড়ার শব্দ? খানিকটা ভেবে মাথা চুলকে বলল, না হুজুর, কিচ্ছু পাইনি। বটে, বলে ওকে বিদায় জানালাম। সব শেষে এলো রূপম। আসো, বসো চেয়ারে। এবার কাল রাত থেকে আজ সব খুলে বলো, কিচ্ছু লুকোবে না, আর যা বলবে সব সত্যি। রূপমের মুখ থেকেই সেই ভয়, দুঃখমাখা একটা এক্সপ্রেশন এখনো যায়নি। ও বলল, বলবো, সব বলবো যা জানি। এই বলেই সে বলতে শুরু করলো, আমি কাল রাতে একটু বাইরে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে, প্রায় যাই, কিন্তু রাতে ফিরে আসি। কিন্তু কাল পারিনি, কারণ ওরা একটু জোর করলো আর আমি থেকে গেলাম। পরের দিন সকালে এসে দেখি এই কাণ্ড। বিশ্বাস করুন, আমি ভাবতেও পারিনি এমন কিছু হয়ে যাবে। না, কিছুতেই ভাবতে না বলেই মুখ নিচু করল। আমি প্রশ্ন করলাম, তোমার মায়ের কোনো শত্রু ছিল নাকি? শত্রু? অনেকক্ষণ চিন্তা করলো রূপম, তারপর বলল, না, আমার মা তেমন বাইরে যেতেন না আর সবার উপকার করতেন। আমার মনে হয় না কোনো শত্রু থাকতে পারে। হঠাৎ রূপম প্রশ্ন করল, আচ্ছা
আপনার কি মনে হয় এই খুন কে করেছে, বাইরের লোক নাকি? আমি একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম, কেন, তোমার কাউকে সন্দেহ হয়? রূপম একটু এগিয়ে এসে আস্তে আস্তে বলল, মাসিকে, কারণ মাসির সাথে মার পড়তো না, মাঝে মধ্যে ঝগড়া হতো, আগের দিন সকালেই হয়েছিল। আমি তীক্ষ্ণভাবে তাকালাম ওর দিকে। ও বলল, আমি এটা অনুমান করছি, আমি জানি না কিচ্ছু, বুঝতে পারছি না, যেই করুক না কেন প্লিজ আপনি অপরাধীকে খুঁজে বের করুন প্লিজ। তুমি চিন্তা করো না, আমি অপরাধীকে ঠিক খুঁজে বের করব। যাওয়ার আগে ওদের সবাইকে বলে এলাম যে কোনো মুহূর্তে ওদের ডাকতে হতে পারে, থানায় আসতে হবে, তাই প্রস্তুত যেন থাকে সবাই, আর শহরের বাইরে কেউ যেন না যায়। থানায় আসতে আসতে ভাবছিলাম কে করতে পারে খুন, পুটির মা, কিন্তু মোটিভ কি, কেন করবে খুন? কোনো গোপন শত্রুতা নেই তো, খুঁটিয়ে দেখতে হবে। সুদীপ আর রাজদীপকে পাঠাতে হবে খোঁজ নিতে। গোবিন্দ কি খুন করতে পারে? চম্পা, চম্পা পারে, কারণ দিদি মরলে পুরো বাড়ির মালিক হবে ও। আর রূপমও বলল মায়ের সাথে মাসির ঠিক পথে না। হতে পারে চম্পা, বা এও হতে পারে রূপম নিজে, মাকে মেরে পুরো সম্পত্তি লিখিয়ে নেবে নিজের নামে। উফ, গুলিয়ে যাচ্ছে সব। থানা থেকে সোজা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ডায়েরিটা নিয়ে বসলাম। রাতও হয়েছে অনেক, ভালো করে পয়েন্টগুলো নিয়ে স্টাডি করলাম। কোথাও যেন কিছু ফাঁক থেকে যাচ্ছে, সেটাই তো ধরতে পারছি না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। পরের দিন সকালে সুদীপের ফোনে ঘুম ভাঙে। হ্যালো, বল। হ্যাঁ স্যার, পোস্টমর্টমের রিপোর্ট পেয়ে গেছি। বাহ, কি বলেছে? অদ্ভুত কাণ্ড স্যার। ভ্রু কুঁচকে গেল আমার। কেমন অদ্ভুত সুদীপ, খুলে বলো। সুদীপ বলল, স্যার বিনোদিনী খুন হয়েছে সামান্য সেলাইনের সুচ দিয়ে। আমি হতবাক, সামান্য সুচ দিয়ে? হোয়াট, কি বলছো? ভালো করে রিপোর্ট দেখে বলো। হ্যাঁ স্যার, ভালো করে দেখেই বলছি, আর খুন হয়েছে ওই রাত 11টা থেকে 12টার মধ্যে। ওকে, আমি আসছি বলে ফোনের রিসিভারটা রেখে জলদি গেলাম স্নানে। চটজলদি স্নান খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে বারবার ভাবাচ্ছিল একটা ছোট্ট সুচ কিভাবে মানুষ মারতে পারে। ভেরি ইন্টারেস্টিং। আমি থানায় পৌঁছে সুদীপকে ডাকলাম। সুদীপ তৎক্ষণাৎ হাজির হয়ে বলল, বলুন স্যার। দেখাও তো পোস্টমর্টমের রিপোর্ট, কোনো বিষয়ে কথা উল্লেখ আছে কিনা। সুদীপ খানিক অবাক হয়ে বলল, বিষ। তারপর বড় বড় মাথা নেড়ে বলল, না স্যার, কোনো বিষ নেই, শুধুমাত্র একটা ছুঁচের উল্লেখ আছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয়, তাতে একটা আঙুলের ছাপও পাওয়া গেছে। আমি যেন কথাটা শুনেই নিকাশকাল অন্ধকারের মধ্যেই একটা আশার আলো দেখতে পেলাম। নিজের মনেই বললাম, বাহ, ভেরি ইন্টারেস্টিং। আমার একটা বিষয় খটকাটা কিছুতেই যাচ্ছিল না। সেটা হলো, মানলাম ছুঁচ দিয়ে খুন করা হয়েছে, কিন্তু ছুঁচে কি এত রক্ত আসে? না না, কোথাও যেন একটু গন্ডগোল আছে। সুদীপ, আর কি আছে রিপোর্টে? আরও একটা জিনিস আছে, সেটাও অবাক করে দেওয়ার মতো। বলো, শুনি কি জিনিস? স্যার, যেখানে সুচ ফুটেছে তার পাশে একটা ছুরির দাগ, ছোট্ট কিন্তু গভীর, আর সেই কারণেই তার রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুচ নিহত হওয়ার বেশ কিছু সময় পরে ওই ছুরি দিয়ে আঘাত করা হয়। আমি বললাম, আশ্চর্য, তার মানে অপরাধী ওর ঘরে ঢুকেছিল ও মরেছে কিনা দেখার জন্য, নাকি অন্য কারণ? তার মানে ওপেনটাও ওখানেই থাকতে পারে। ইস, আমি এত বড় ভুল করলাম কিভাবে, শিট। সুদীপ, তুমি চলো আমার সাথে, সবার আঙুলের ছাপ নিয়ে আসতে হবে বলেই তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম। সকাল সকাল আমাদের দেখে রীতিমতো সবাই অবাক আর ভীত। আমরা কাউকে গ্রাহ্য না করে সোজা চলে গেলাম বিনোদিনীর ঘরে। মন বলছিল হয়তো অস্ত্রটা মানে ছুরিটা পেয়েই যাব। খুব ভালো করে খুঁজতে লাগলাম। আমি আর সুদীপ মিলে যা ভেবেছিলাম তাই আলমারি পিছন দিকে কেউ ফেলে দিয়েছিল। সাবধানে কুড়িয়ে ওটা একটা প্লাস্টিকে ঢুকিয়ে সুদীপকে দিয়ে বললাম, ফরেন্সিকে পাঠাও, দেখো কোনো আঙুলের ছাপ পাও কিনা। এতক্ষণে সবাই উপস্থিত হয়েও গেছে। রূপম জিজ্ঞাসা করলো, অপরাধীকে শনাক্ত করা গেছে কি? ধৈর্য ধরো, কালকের মধ্যে হয়ে যাবে।
আমার কতগুলো জিনিস জানার আছে, কিন্তু তার আগে আমার সবার ঘর সার্চ করতে হবে। কথাগুলো শুনেই সবার মুখ কেমন একটা থমথমে হয়ে গেল। চম্পার মুখ ফ্যাকাশে, ও তড়িঘড়ি কিছু করতে যাচ্ছিল। আমি চেঁচিয়ে বললাম, সাবধান, চালাকি করার চেষ্টা করবেন না। রাম সিং, সবাইকে ড্রয়িং রুমে নিয়ে যাও, আর কেউ যেন নিজেদের ঘরে যেতে না পারে। যেমন বলা তেমন কাজ, কিন্তু খুদ থেকেই গেল। আদৌ কি পাবো কিছু? অপরাধী বুদ্ধিমান হলে সব সরিয়ে ফেলবে, দেখাই যাক। বিনোদিনীর ঘরে সার্চ করে আরও একটা অতি বিস্ময় বস্তু পেলাম, একটা দলিল, যাতে লেখা মৃত্যুর পরে তার সমস্ত সম্পত্তি তার ছেলে ও বোন সমান ভাগে ভাগ পাবে। আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এই কথা কি ওরা দুজন আদৌ জানে? মনে তো হয় না। যাকগে, দুটো জিনিস হস্তগত করে গেলাম চম্পার রুমে। দরজা ভেজানোই ছিল, হালকা চাপ দিতেই খুলে গেল। আমি বললাম, সুদীপ, খুব ভালো করে খুঁজে দেখতে হবে, কিছু পেলেও পাওয়া যেতে পারে। খুঁজতে খুঁজতেই হঠাৎ একটা জিনিসের চোখ আটকে গেল, ছুঁচের বাক্স। বাক্সটা ছোট, তবে ওতে অনেক রকমের ছুঁচের সম্ভার। ওটাতেও নিয়ে নিলাম। ঘরে আরও দুটো জিনিস পেলাম, যেটা দেখে অবাকই হলাম। একটা হলো ছেলেদের বেল্ট আর একটা ছেলেদের চশমা। আমি সবগুলো সুদীপকে দিয়ে বললাম, খোঁজ লাগাও চম্পার সম্বন্ধে। আমার গুরুতর সন্দেহ হচ্ছে ওর উপর। ও কিন্তু অনেক মিথ্যে বলেছে। আমার যতদূর মনে হচ্ছে, মার্ডারের রাতে একটা অন্য পুরুষ ওর ঘরে ছিল। এই একদিনের মধ্যে কেউ ঢুকেনি, কারণ ঢুকলে সে এইভাবে বোকার মতন এত কিছু ফেলে যেত না। চম্পার ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম গোবিন্দের ঘরে। অবাক কাণ্ড লাগলো, ঘরে তেমন কিছুই নেই, মানে জামা কাপড়ও তেমন বিশেষ নেই। ঘরটা বেশ গোছানো। ভালো করে তল্লাশির পর কেবল একজোড়া গ্লাভস পেলাম, সেটাকেও প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম। এরপর গেলাম পুটির মার ঘরে। এটা আবার আলাদা রকম, জামা কাপড়ের ঠাসা। ঘরটা গোছানো হলেও কিছু কিছু জায়গায় অগোছালো। পুটির মার ঘর থেকে কেবল একটা ছবি পেলাম, যেটা মনে হয় ওনার মেয়ের। ঘর থেকে বেরোতে যাব এমন সময় দরজার পাশে রাখা একটা ভাঙা বালতি থেকে একটা ছোট্ট কাপড়ের টুকরো পেলাম। মুখ থেকে আপনিই বেরিয়ে এলো, ভেরি স্ট্রেঞ্জ। তারপর সোজা ওপরে রূপমের ঘরে গিয়ে হাজির হলাম। এই ঘরটাও গোছানো, মনে হয় বিনোদিনী দেবী গুছিয়ে দিতেন। খাটের পাশে রাখা টেবিলে একটা ফটো, যাতে ওতে আর বিনোদিনী দেবীকে দেখা যাচ্ছে। ফটোর পাশে রাখা একটা ছোট্ট প্লাস্টিকের ঝুড়ি, তাতে কিছু ফল রাখা। বাবা শৌখিন মানুষ বটে। হঠাৎ সুদীপ বলে বসলো, আচ্ছা স্যার, ফল আছে কিন্তু কাটার জন্য ছুরি কই? আমি বেশ শান্ত কণ্ঠে বললাম, তোমার হাতে প্লাস্টিকের মধ্যে। কথাটা শুনে চমকে গেল। বলেন কি স্যার, আপনি জানলেন কিভাবে? আমি বললাম, তুমিও চলো, তুমিও জানতে পারবে। আর তেমন কিছু না পেয়ে চলে এলাম নিচে ড্রয়িং রুমে। এসে দেখি পরিবেশ থমথমে, সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। আমি সুদীপের থেকে ছুরিটা নিয়ে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এটা কার? কেউ কোনো উত্তর দিল না, সবাই চুপ। আমি ফের কড়া গলায় জিজ্ঞেস করলাম, এটা কার বলো, নইলে কিন্তু বিপদ অনিবার্য। কিছুক্ষণ পর রূপম হাত তুলে ভয়ার্থ কণ্ঠে বলল, আমার, ওটা আমার টেবিলেই থাকে ফল কাটার জন্য। সবাই অবাক হয়ে তাকালো রূপমের দিকে। এমনই সময় চম্পা বলে উঠল, তাহলে কি সত্যি রূপমই? রূপম চেঁচিয়ে উঠে প্রতিবাদ করে বলে, না না, আমি করিনি কিছু, আমি ছিলাম না। কে করেছে কে করেনি তা খুব জলদি জানা যাবে, তার আগে আপনাদের সবার আঙুলের ছাপ লাগবে। প্রথমে সবাই অস্বীকার করায় একটু ধমক দেওয়াতে শেষমেশ সবাই রাজি হতো। তারপর আমি পুটির মা আর গোবিন্দকে সাধারণ কিছু প্রশ্ন করে বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে। গাড়িতে উঠে সুদীপ জিজ্ঞেস করলো, স্যার কিছু পেলেন? কে খুন করেছে বলে মনে হয়? আমি তেমন কিছু বললাম না, শুধু ওকে আঙুলের ছাপটা করিয়ে নিতে বললে আমি পুরো রাস্তায় চুপই রইলাম। আমার মাথার মধ্যে তখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, কাপড়ের টুকরো, গ্লাভস, সুচ, ছুরি। আমি থানায় গিয়ে ফের বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম রূপমের আড্ডা মারার জায়গায়। ওখানে ওর বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলার পর গেলাম সোজা ফরেন্সিকে। ওখানে আমার বন্ধু মানুষ থাকে, ওর সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাড়ি ফিরলাম। তখন প্রায় বিকেল হয়ে গেছে। পরের দিন সকালে থানায় না গিয়ে সুদীপকে সমস্ত কাজ বুঝিয়ে দিলাম ফোনেই। তারপর বেরিয়ে পড়লাম সত্যের সন্ধানে।
প্রথমে গেলাম পুটির মার আদি বাড়িতে, মানে যেখানে উনি থাকতেন, কিন্তু ওই মেয়ে মারা যাওয়ার পর তিনি বিনুর কাছেই থাকেন। ওখানে গিয়ে কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার পর অনেক রকম অভাবনীয় সত্যি আমার সামনে আসে, যা আমার ফের ভাবতে শুরু করে। তারপর ওখান থেকে সোজা গোবিন্দের বাড়িতে অবশ্য লোক আছে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম ওনারা গোবিন্দের মা বাবা। আর তার সাথে আরও কিছু চরম সত্য সামনে আসে। আমি অবাক হয়ে গেলাম। তার মানে খুনের মোটিভ সম্পত্তি বা গয়না নয়। এমন সময় সুদীপের ফোন এলো। হ্যাঁ হ্যালো, বলো সুদীপ। স্যার, আঙুলের ছাপ মিলিয়েছি। অবাক কাণ্ড স্যার, আপনি যা অনুমান করেছেন ওটাই। আমি শুধু আচ্ছা বলে ফোন রেখে দিলাম। সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর সোজা চলে গেলাম থানায়। গিয়ে ভালো করে ফরেন্সিক রিপোর্ট খতিয়ে দেখলাম। পুটির মাঠ ঘর থেকে পাওয়া কাপড়ের টুকরোতে বিনোদিনী দেবীর রক্তের স্ট্রেস পাওয়া গেছে, কিন্তু গ্লাভসে কিছুই নেই। মাথার মধ্যে সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। আমি চেয়ারে বসে চোখ বুঝলাম। মিনিট 10 পর রাম সিংকে বললাম গাড়ি বের করতে। সুদীপ আর আমি বেরিয়ে পড়লাম বিনোদিনীর বাড়ির দিকে। মিনিট 15-এর মধ্যেই পৌঁছে গেলাম। আমাদের দেখে ওরা সবাই অবাক। চম্পা বলল, কী ব্যাপার দারোগা বাবু, আজ আবার কী জন্য? আমি কিছু না বলে সোজা ঢুকলাম বিনোদিনীর ঘরে। গিয়ে দেখলাম ঘরটা শিল আছে। খুব ভালো করে আরও একবার খুঁটিয়ে দেখলাম। তারপর হঠাৎ কি মনে হতে তাকালাম ওপরের দিকে। দেখলাম ফ্যানের একটা জায়গা থেকে একটা ছোট্ট স্প্রিং ঝুলছে। তারপর বিনোদিনীর ঘর থেকে বেরিয়ে সোজা চলে এলাম গোবিন্দের ঘরে। একটু খোঁজাখুঁজি করতেই দেখি খাটের পাশে একটা বাক্স, বড় একটা বাক্স, তালা দেওয়া নেই। খুলে ফেললাম। দারুণ একটা জিনিস আবিষ্কার করলাম, যা আমার সন্দেহকে আরও খানিকটা জাগিয়ে তুলল। সব কিছু নিয়ে চলে এলাম নিচের ড্রয়িং রুমে। দেখলাম সবাই এসে জড়ো হয়েছে। আমি গিয়ে দাঁড়ালাম সবার সাথে। রূপম জিজ্ঞাসা করলো, স্যার খুঁজে পেয়েছেন ওপরে দিকে? আমি মাথা নেড়ে উত্তর দিলাম, হ্যাঁ পেয়েছি, তবে এই খুনের পেছনে কোনো একজনের হাত নেই। এইখানে অপরাধী 2 জন। সবার চোখ দেখে বড় বড় হয়ে গেল। চম্পা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, 2 জন কিভাবে? আমি বললাম, ধৈর্য ধরো, সব বলবো। তার আগে বিনোদিনীর ইতিহাসটা একটু জেনে নিই। বিনোদিনী ছিলেন রায়চৌধুরীর বংশের একমাত্র মেয়ে, তাই বেশ শৌখিন আর আরামের মানুষ হয়। তখন বিনোদিনী ছিলেন ওই গ্রামের সবচেয়ে সুন্দরী, যার উপর প্রায় অনেকেরই দৃষ্টিই ছিল। বিনোদিনী কাউকেই পাত্তা দিত না, তবে একজনের সাথে বেশ ভাব হয়। ওই গ্রামেরই এক ছেলে, সদ্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আলোক রায়ের সাথে। বিনোদিনী ওনার থেকে 3 বছরের ছোট ছিলেন। তো ভালো লাগা আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয়। চুটিয়ে 4 বছর প্রেম করার পর হঠাৎ বিনোদিনীর বিয়ে ঠিক করেন ওর বাবা এক বিরাট ধনী লোকের সাথে। এইটুকু বলার পর সবার দিকে ভালো করে দেখে নিলাম। সবার মুখ থমথমে। আমি ফের বলতে শুরু করলাম, বিনোদিনী বিয়েতে বাধা দেননি, কারণ আলোকবাবু তখনও ভালো চাকরি পাননি। কিভাবে এমন বেকার লোকের সাথে বিয়ে করবে ও? তাই নিশ্চুপে সব কিছু মেনে নেয়। তারপর শটান গোবিন্দের দিকে তাকিয়ে বললাম, তারপর থেকে আলোকের মনে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে, তাই না গোবিন্দবাবু? শটান এমন কথায় খেই হারিয়ে ফেলে গোবিন্দ। ওর হাতে থাকা চায়ের কাপ পড়ে ভেঙে 2 টুকরো হয়ে যায়। গোবিন্দের শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে। আমি বলে চললাম, এই গোবিন্দবাবু আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আলোক। বিয়ের পর বেশ ভালোভাবে কাটছিল ওর জীবন। একদিন রাত্রিবেলায় একটা অনুষ্ঠান থেকে ওরা 2 জন ফিরছিল। বিনোদিনীর স্বামী তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। হঠাৎ করেই ওদেরই বাড়ির একটু দূরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে 10-12 বছর বয়সী একজন মেয়েকে। সেই মেয়ের মা একটু দূরেই ছিল। মেয়েটার রাস্তার ধারে কিছু একটা কুড়োতে গেছিল। এই অ্যাক্সিডেন্ট দেখা মাত্র মেয়েটির মা দৌড়ে আসে ওখানে, কিন্তু ততক্ষণে সব শেষ। মেয়েটি যেহেতু গরিব তাই পুলিশ কেস হয়নি। শেষে বিনোদিনী মেয়েটির মাকে নিজের কাছে রেখে দেয়, আর সেই মৃত মেয়ের মা এই আশা দেবী, অর্থাৎ পুটির মা। কি তাই তো? বলেই তাকালাম পুটির মায়ের দিকে। তিনি অবিচল আর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে, কোনো কথা নেই মুখে। তারপর থেকে ওনার মধ্যেও একটা প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে।
এই বাড়িতে এসেও অনেক রকমভাবে বিনোদিনীকে হত্যা করার মতলব কষতে থাকে। একদিন সফলও হয়, কিন্তু বিনোদিনীর বদলে যাওয়া মারা যায় ওর স্বামী। আমি রূপমের দিকে তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? আজ্ঞা, আমি যতদূর শুনেছিলাম বাবা বিষকে আত্মহত্যা করে। না, আত্মহত্যা করেনি, ওনাকে অজান্তেই বিষ দেওয়া হয়। যে বিষ খেয়ে বিনোদিনীর মারা যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যু হয় ওনার স্বামীর। পরে তিনি এটা বুঝতেও পারেন, কিন্তু কিচ্ছু বলেননি। তারপরে এই বাড়িতে হঠাৎ এসে হাজির হয় আলোক, গোবিন্দ সেজে। কিন্তু বিনোদিনীর চোখ ঠিক চিনতে পেরেছিল তার পুরনো প্রেমিককে, তাই রেখে দেয় নিজের কাছে। কিন্তু পুটির মা ব্যাপারটা জানতে পেরে যায়, কারণ সোম আর বুধ এই গোবিন্দই যেত বিনোদিনীর ঘরে, আর সেটা কোনো কারণে পুটির মা দেখে ফেলে। কি তাই তো পুটির মা? পুটির মা মাটিতে বসে পড়েছে, মুখে সব থমথমে, পরিবেশ শান্ত। গোবিন্দ ওরফে আলোক কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর আচমকা চিৎকার করে বলে, কিন্তু এটাতে কি প্রমাণ হয়? এটাতে তো এটা প্রমাণিত হয় না আমি খুনটা করেছি, তাই না? আমি বললাম, একদম ঠিক, এটাতে মোটেও প্রমাণিত হয় না যে আপনি খুনটা করেছেন। আমি তো প্রথমে ধরতেই পারিনি। তারপর আমি ওই ছুঁচটা বের করে বললাম, দেখুন তো সবাই, আর বলুন এটা কার ছুঁচ। চম্পা আমতা আমতা করে বলল, আজ্ঞে এটা আমার, কিন্তু বিশ্বাস করুন 2 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। আর আমি খুন করিনি, সত্যি বলছি। বলতে বলতেই কেঁদে ফেলে চম্পা। আমি বললাম, বেশ বেশ, তবে সব প্রমাণ যে আপনার বিরুদ্ধে যাচ্ছে চম্পা দেবী, আর এই সূচে পাওয়া আঙুলের ছাপটাও যে আপনার। চমকে ওঠে চম্পা, মুখ কালো হয়ে আসে। হঠাৎ সুদীপ আমায় প্রশ্ন করে, স্যার, ওই 5 সেমি সূচ দিয়ে কি হত্যা করা সম্ভব? কারণ ওটা দিয়ে পুরো বুকে বিদ্ধে হলে প্রচুর শক্তি প্রয়োজন। আর চম্পা মারতে গেলে যে বিনোদিনী দেবী যে কোনো বাধা দেবেন না এমনও নয়। তাহলে বিছানায় ধসাধসির চিহ্ন থাকতো, কিন্তু তা তো ছিল না স্যার। আমি ওর পিঠ চাপড়ে মেরে বললাম, ব্রিলিয়ান্ট, চমৎকার। এইভাবে তো খুন হয়নি বিনোদিনী দেবী, এই খুনের পেছনে ছিল একটা খুব বুদ্ধিমান মাথা। সেটার কথার পরে আসছি। এখন ব্যাপারটা হলো যে ছুরি আমরা উদ্ধার করলাম, তাতে আবার রূপমের আঙুলের ছাপ পাওয়া গেছে। হঠাৎ লক্ষ্য করলাম রূপমের মুখের ভাব বদলে গেছে। ও বারবার মাটির নিচে তাকাচ্ছে আর নখ খাচ্ছে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম রূপমকে, তা রূপম, ওই দিন রাতে তুমি কোথায় ছিলে? না মানে ওই বন্ধুদের সাথে ছিলাম। ফের মিথ্যে বলছে রূপম, সত্যিটা বলো, সত্যিটা কি? রূপম ভয়ে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলল, আমি কাল রাতে বাড়ি এসেছিলাম, কিন্তু সত্যি বলছি আমি মাকে মারিনি। জানি, তুমি মাকে মারবে কিভাবে, তুমি যে মধ্যপ অবস্থায় ছিলে। রূপমের মুখ নিচু, চম্পার মুখ হা হয়ে গেছে। আমি বললাম, তোমার বাড়ি থেকে তোমার বন্ধুদের আড্ডার জায়গায় দূরত্ব যা, তাতে যেতে আসে 10 মিনিট করে লাগে, আর তুমি বাড়ি এসে তার 30 মিনিটের মধ্যেই ফিরে যাও কিভাবে? খুন করতে হলে 8 ঘন্টার মধ্যে হওয়াও কথা নয়, তাই না? রূপম জুয়া খেলে হেরে গিয়েছিল, তাই মায়ের কাছে আসছিল টাকা চাইতে। তোমার বন্ধুরা যেমনটা বলল, রূপম এসে মায়ের ঘরে দেখলো মা শুয়ে আছে, তাই পাশে এসে মাকে আস্তে আস্তে ডাকলো, কিন্তু মা সাড়া দিল না। তখন মার উপর ঝুঁকে পড়ে থাকাটা মুখটা নিয়ে গেল মার কানে, কিন্তু তাতেও কোনো ফল হলো না। দেখেই যে রূপম উঠতে যাবে, অমনি দেখে মার বুকের মধ্যে কিছু একটা আটকে গেছে। মদ খাওয়ার ঘরে কিছুই বুঝতে পারছিল না ও কি আটকে আছে বা কি করবে। ও তখন কাপড়টা হালকা ছড়িয়ে দেখে কিছু একটা গেঁথে রয়েছে। হাত দিয়ে তোলার চেষ্টা করেও যখন পারল না, তখন ও নিজের ঘর থেকে ছুরি এনে ওটাকে তোলার চেষ্টা করে, কিন্তু মদের ঘরে একটু বেশিই ঢুকে যায় বুকে, আর তার ফলে রক্তপাত। সেই দেখে ভীষণ ভয় পেয়ে যায় রূপম। তখনও ওই ছুরিটা আলমারির পিছনে ছুঁড়েই পালিয়ে যায় বাড়ি ছেড়ে। পরের দিন এসে যা দেখলো, ওতে ছুরি সরানোর কথা মাথা থেকে একদম বেরিয়ে যায় ওর। কি তাই তো রূপম? এতটুকু বলে তাকালাম রূপমের দিকে। ও সোফায় বসে পড়েছে, মুখে হাত চাপা। আমি বললাম, এখন কেটে কিছুই হবে না, যা হবার তা তো হয়েই গেছে। এবার প্রশ্ন হলো, খুন কে করেছে আর কিভাবে? চম্পার আঙুলে ছাপ আছে ছুঁচে,
আবার ছুরির মধ্যে রূপমের, কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে রূপম খুন করতে পারবে না, কারণ ও ছিল মদ্য। আবার চম্পা খুন করতে চাইলে কিভাবে করবে? বিনোদিনী তো বাধা দেবেনি। তাহলে কে করলো খুন? এই প্রশ্নটা কাল রাত থেকেই আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এইবার আসছি পুটির মার ঘর থেকে পাওয়া এই কাপড়টাতে। ওতে যে রক্তের দাগ ছিল সেটা আমরা পরীক্ষা করে দেখেছি, ওটা বিনোদিনীর রক্ত। আঙুলের ছাপ পেয়ে প্রথমে ভেবেছিলাম রূপম আর চম্পা মিলে খুন করেছে, কিন্তু তারপর আলোক ও পুটির মার ইতিহাস আমায় ভাবতে বাধ্য করলো। একটা সন্দেহ ছিল, সেটা আজ বিনোদিনীর ঘরে ঢুকেই নিশ্চিন্ত হলাম। ফ্যানের মধ্যে একটা স্প্রিং লাগানো, তারপর সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল। আলোক ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও এমন একটা ব্যবস্থা করেছিল যাতে ফ্যানের সুইচ টেপার সাথে সাথেই ওই স্প্রিং সোজা সুচটা এসে বুকে বিঁধবে, কিন্তু সেটা যে একদম বাম দিকে হাটকে ফুটো করে দেবে ওটা বোধহয় পুটির মা বা আলোক ওরফে গোবিন্দ কেউ বুঝতেই পারেনি, তাই না? আর সত্যি বলতে এমন বুদ্ধির কাজ রূপম বা চম্পার মাথায় আসতো না। সুদীপের মুখ হা হয়েছে। চম্পা আর রূপম হতবাক হয়ে দেখেছে আমার দিকে। আমি বলে চললাম, প্রথমে এদের দুজনকে মোটেও সন্দেহ হয়নি, কিন্তু ইতিহাস সব প্রমাণ করে দিল। গোবিন্দের এই বিনোদিনীর ঘরে যাওয়াতে বেশ সুবিধাই হয়েছিল, তাই একটা রোজকার রুটিন বানিয়ে নেয়, আর তাতে সাহায্য করে পুটির মা। চম্পার থেকে ওই চুরি করে, আর গ্লাভস পরে চুরি করে, তাই আঙুলের ছাপও পাওয়া যায়নি। এখানে একটা জিনিস বলে রাখি যে বিনোদিনীর ফ্যানের সুইচ ছিল তার খাটের পাশে। আগে ও লাইট অফ করতো, তারপর ফ্যান, যা সাধারণ মানুষের থেকে উল্টো। এটা গোবিন্দ খুব ভালোভাবেই খেয়াল করেছিল, তাই এই প্ল্যানটা বানায়। উফ, কি বুদ্ধি আপনাদের, সত্যি। এবার বলুন তো এসবের মাস্টার মাইন্ডকে? গোবিন্দ পুটির মার দিকে ইশারা করে। আমি বললাম, দারুণ দারুণ। প্রতিহিংসার আগুন যে কতটা ভয়ঙ্কর তা কল্পনাও করা যায় না। চলুন এবার আপনাদের জন্য জেল অপেক্ষা করছে। এই বলে চম্পা আর রূপমের দিকে ফিরে বললাম, আপনার দিদি ও আপনার মা একটা উইল করে গেছেন, আর তাতে আপনার সমান ভাগ পাবেন। এইসব চেয়ে আশ্চর্যের বিষয়, তাতে আমার সই আছে এদের দুজনের। চম্পা আর রূপম দুজনেই হতবাক ও স্তম্ভিত। চলো সুদীপ, কেস ক্লোজ।